নমস্কার বন্ধুরা, শ্রুতির তরফ থেকে সুজাতা আজকে আপনাদের সামনে যে গল্পের ডালি নিয়ে আসছে সেটি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। গল্পের নাম সোনা করা জাদুকর। রোহিণী রায় আমাদের গ্রামের জমিদার ছিলেন শুনেছিলাম। আমাদের পাড়ায় তাঁদের মস্ত দোতলা বাড়ি। ৩-৪ শরিকে ভাগ হয়ে এক একখানা ঘরে তারা বর্তমানে বাস করেন। ধানের জোত জমি যা আছে তাতে একটা গোলাও ভরে না। রোহিণী রায়ের বর্তমান বংশধরগণ দুবেলা পেট পুড়ে খেতেও পান না। আমি আর নন্তু রোহিণী রায়ের চণ্ডীমণ্ডপে বেণীমাধব রায়ের পাঠশালায় রোজ পড়তে যাই। রোহিণী রায়ের চণ্ডীমণ্ডপের অবস্থা ওদের বাড়ির মতনই। মস্ত বড় চণ্ডীমণ্ডপের এধারে ওধারে টানা রোয়াকে চুন সুরকি খসে পড়ছে। চালের খড় উড়ে যাচ্ছে, দেয়াল ফেটে গিয়েছে। ১৩০৪ সালের বড় ভূমিকম্পের সময়ই ফেটে গিয়েছে। এখন যদিও ১৩১৮ সাল, এই ১৪-১৫ বছর সে দেয়াল তেমন করে সারাই হয়নি। সেকেলের চওড়া মজবুত মাটির দেয়াল, মাটির সঙ্গে কুচো বিচালি কাঠকয়লা আর পুটিং চুন মিশিয়ে দেয়াল তৈরি। ভূমিকম্প না হলে ১০০ বছরের বেশিতেও এই দেয়াল জখম হতো না। রায়দের এই চণ্ডীমণ্ডপ দেখতে অনেক দূর থেকে লোক আসে জানি। এমন চমৎকার খড়ের ঘর আর আছে নাকি এ তল্লাটে? উলো বীরনগরের বিখ্যাত গরু ঘরামির তৈরি এই আটচালা। কি চমৎকার শলা বাখারির কাজ, কি সুন্দর রং করা বাখারির সজ্জা, সবই সুন্দর। গরু ঘরামির তৈরি মটকায় নাকি দুদিকে দুটো ময়ূর পেখম ধরা ছিল। সেসব অবশ্যই অনেক আগের দিনের কথা, আমার বাবার মুখে গল্প শুনেছি। রোহিণী রায়দের ৩ শরিক বর্তমানে দরিদ্র অবস্থায় ওই সেকেলে পৈতৃক আবাস বাটিতেই বসবাস করেন। তাদেরই একজন হচ্ছেন বেণীমাধব রায়, যার পাঠশালায় আমরা পড়ি। গুরুমশাই প্রায়ই আমাকে বলেন, তোদের তো অনেক কলাই মুখ হয় ঘরে না রে? আগে হ্যাঁ। কত হয় তা জানি নে, বাবা জানেন। একদিন ১ কাঠা মুগ নিয়ে আসবি, বুঝলে? ১ কাঠা মুগের দাম হলো ৩ আনা। তাও কিনবার ক্ষমতা নেই বেণী কাকার। আমি বাড়ি গিয়ে মাকে বলতেই মা প্রায় ১০ সের মুগ ওদের বাড়ি পাঠিয়ে দিলেন আমাদের মাইনদার অর্থাৎ কৃষাণের হাতে। ও হাজু, মুগ দিলে কে রে অত? মা দিলেন গুরুমশাই। বেশ বেশ বেশ, অনেক দিয়েছেন বৌমা। মা বলেছে দরকার হলে আমায় জানাবেন। না 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 না, আর জানাতে হবে না। একজনের কাছ থেকে সব নিতে হবে তার মানে কি? আর দিতে হবে না বাপ, নামটা মুখস্থ করো। বেণী কাকার দাদার নাম মদনলাল রায়। তার বয়স হয়েছে বটে, কিন্তু শরীরের গড়ন ও স্বাস্থ্য খুব ভালো। আমাদের গাঁয়ে অমন সুপুরুষ বৃদ্ধ আর একটিও নেই। অনেক গ্রামেই নেই। লাঠি খেলা, ঘোড়ায় চড়া, সড়কি চালানোতে যৌবন বয়সে নাকি পাক্কা ওস্তাদ ছিলেন। কেউ বলে তার নাকি ডাকাতেরও দল ছিল। পুলিশের জুলুমে সে পেশা তাকে এখন ছেড়ে দিতে হয়েছে। বর্তমানে তার ৩ অবিবাহিতা মেয়ে, নীরু দিদি, বাসন্তী দিদি আর শান্তি দিদি। নীরু দিদিকে দেখতে ভালো নয়, কিন্তু বাসন্তী ও শান্তি দিদি খুব সুন্দরী। মদন জ্যাঠামশাই এখন গরিব লোক। কোচার মুড়োয় বেঁধে হাট থেকে ১ কাঠা করে মোটা আউশ চাল আনেন ২ আনা দিয়ে। ২ আনাও জোগাড় করতে পারেন না সব দিন।
পাড়া গায়ে দুয়ানা জোগাড় করা কি সোজা কাজ? মেয়ে যতই সুন্দরী হোক, বিনে পয়সায় কে নেবে? কিন্তু মদন জ্যাঠা গরিব হলেও শান্ত প্রকৃতির লোক নন। তার দাপটে গ্রাম শুন্ধু, হিন্দু মুসলমান তথস্থ। কথায় কথায় তার মান যায়। পান থেকে চুন খসাবার জো নেই। ভয় করে তাকে সবাই। সবাই বলে মদন রায় ডাকাত। কখন কি করে বসে তার ঠিক কি? সরকির এক হাঁচকাটানে বুড়ি হোসকে দেব, এই হচ্ছে মদন জ্যাঠায়ের মুখের বুলি। এ হেন মদন জ্যাঠামশাই একবার, আচ্ছা থাক, ওভাবে নয়, গল্পটা অন্যভাবে বলি। বর্ষার সকালবেলা, জন্মাষ্টমী ছুটি আসছে সামনে। আমাদের গিরিধারী লালের আখড়ায় জাঁকিয়ে জন্মাষ্টমী হয়। লোকজন নিমন্ত্রণ হয়, লুচি, মালপোয়া, সুজি, গজা, চিড়ে, দই, আমসত্ত্বের চাটনি, এইসব প্রচুর খাওয়া দাওয়াও হয়। 2 দিন পাঠশালায় ছুটি থাকবে, আমরা বাবা তাতেই খুশি। সেই কথাবার্তায় আমরা নিজেদের মধ্যে বলা বলি করছি। এমন সময় জয় বিশ্বনাথ, হর 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 বম বম বলে একজন সন্ন্যাসী এসে দাঁড়ালো। অদ্ভুত চেহারার এই সন্ন্যাসী, দীর্ঘ জটা জুটো, কপালে সিঁদুরের এতখানি টিপ। পাঠশালায় হইচই পড়ে গেল। অত বড় কড়া বেনি কাকার বেতের ভয় উপেক্ষা করে নিজের নিজের আসন ছেড়ে উঠে এসে আমরা সকলে নেমে দাঁড়িয়ে উঠোনে সন্ন্যাসীকে দেখতে লাগলাম। বেনি কাকা তখনও পাঠশালায় নামেননি, কারণ তিনি নামবেন পেছনের দোতলা থেকে। সে দোতলা তিনি বা তার দাদা তৈরি করেননি, এবং যা চুনকাম করার পয়সাও এখন তাদের নেই। সন্ন্যাসী আমাদের দিকে চোখ পাকিয়ে কটমট করে চাইতে লাগলো। বাপরে, ভস্য করে দেবে নাকি? সন্ন্যাসীরা অবশ্য তা পারে। তাছাড়া এমন সন্ন্যাসী, বয়স্ক লোক উপস্থিত নেই দেখে সন্ন্যাসী ঠাকুর কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন। তারপর বললেন, খবর দাও। কাকে? বাড়ির মালিককে। খবর দিতে হলো না। মদন জ্যাঠামশাই নেমে এসে ভ্রু কুঁচকে কঠোর স্বরে বললেন, কে তুমি? জয় হোক, বাবাজির জয় হোক। কি চাই? সন্ন্যাসী সে কথার কোনো উত্তর না দিয়ে একটা রাঙা জবা ফুল হাত থেকে বের করে মদন জ্যাঠার কপালে দিতে গেলেন। মদন জ্যাঠা বিরক্তি ভরে সরে যেতে যেতে বললেন, আহ, কি এসব? কিচ্ছু না, প্রসাদী ফুল। এই তো। আবার একটা সেই রকমের রাঙা জবা ফুল মুঠোর মধ্যে থেকে আবার বার করলেন। এবার মদন জ্যাঠা কৌতূহলের সঙ্গে ওর হাতের দিকে চাইলেন। অমন ফুল অনেক পাই, কামাখ্যা থেকে কুড়িয়ে আনা। আর একটা রাঙা জবা। এই খোকা, সরে এসো, নাও আপনার ছেলে। আর একটা ব্যাপার ঘোরালো হয়ে উঠতে লাগলো। পাঠশালা শুদ্ধ ছেলেরা থ মেরে গিয়েছি। কি ও লোকটা? এই নাও, অনেক পাওয়া যায় এই। ও মা, ও বাবা, আমরা সবাই শিউরে উঠলাম। অফুরন্ত টাটকা রাঙা জবার ভাণ্ডার ওর হাতের ওইটুকুনি মুঠোয়। 2-1টা ছেলে তো ভয়ের চোটে কেঁদেই ফেললো। কিন্তু সর্বাপেক্ষা মুখের চেহারা আশ্চর্য রকমের বদলে গেল যার, সে হলো মদন জ্যাঠামশাই। তার সে কোচকানো ভুরু, সেই কড়া গলার সুর কোথায় যেন উড়ে গেল। এখন তার মুখে সভয় কৌতূহল, বিস্ময় ও শ্রদ্ধার ভাব। তার পেছনে এসে দাঁড়িয়েছে তারই 3 মেয়ে, নীরু দিদি, বাসন্তী দিদি ও শান্তি দিদি। ওরা দোতলার বারান্দা থেকে ব্যাপারটা দেখে ছুটে নেমে এসেছে। সন্ন্যাসী ওদের দেখে বললে, তোমার মেয়ে 3টির
বিয়ে হয়নি। এগিয়ে এসো মায়েরা, হাত দেখি। তুমি এসো। সুন্দরী নয় এমন মেয়ে নিরুদিদি এগিয়ে গেল। হাত দেখে 1 সেকেন্ডের মধ্যেই সন্ন্যাসী বাবা বললেন, বিয়ে হবে ভালো ঘরে, বর চাকুরি করবে, 50 টাকা মাইনে। 50 টাকা মাস মাইনে? বেনি কাকা প্রশ্ন করলেন একটু অবিশ্বাসের সুরে। এত টাকা মাসে মাইনে পায় কারা? হাকিম হুকুম লোকেরা? 50 টাকা সহজে আসে? বেনি কাকার এইসব কথায় আর একটা রাঙা জবা ফুল শূন্য থেকে উনি হাত দিয়ে নামিয়ে আনলেন। নাও প্রসাদী ফুল, খোপায় গুঁজে রাখো। এইবার মদন রায় ও বেনি রায় দুই ভাই একত্রে কুড়ুল দিয়ে কাটা গাছের মতন শটান সোজা পড়ে গেলেন সন্ন্যাসী ঠাকুরের পায়ে। সাংঘাতিক ঘায়েল হয়েছেন দুজন। সন্ন্যাসী হাত তুলে বললেন, জয় হোক, মঙ্গল হোক। অনেক দূর থেকে আসছি তোদের জন্য। বাবা বৈদ্যনাথ বলে দিলেন এখানে আসবার জন্য। তোমার নামই তো মদনলাল রায়। ভয়ে ও সম্ভ্রমে বিগলিত হয়ে মদন জ্যাঠামশাই হাত জোর করে জবাব দিলেন, আগে হ্যাঁ। তোর কথাই বলছেন। কে বলেছেন? বাবা বৈদ্যনাথ। স্বপ্ন দিয়েছেন। সেসব গোপন কথা এখন বলবো না, নিলিবিলিতে বলবো। এখন থাক, ধুনি বসাবো, জায়গা ঠিক করো। চণ্ডী মণ্ডপের সামনে বেলতলায় ধুনির আসন ঠিক হয়ে গেল। বর্ষাকাল বলে তালপাতা কেটে দুখানা ছাউনিও দেওয়া হলো। বেনি কাকা অনেক কাঠ জোগাড় করে আনলেন ধুনির জন্য। মস্ত এক গর্ত করা হলো। আমরা সবাই ঘিরে দাঁড়ালাম রগর দেখবার জন্য। খরচপত্র যা হচ্ছে সবই ওদের, আমাদের কি? দুধ আসছে, ঘি আসছে, আলু, আতপ চাল, সোনামুগের ডাল, জিরে, মরিচ, লঙ্কা, এলাহি ব্যাপার। নিজেরা খেতে পান বা না পান, কিন্তু মদন জ্যাঠা ঠিক এগুলো জুটিয়ে আনতে লাগলেন। বাকি আশ্চর্য ব্যাপারটুকু সবই মদন জ্যাঠার বড় মেয়ে নিরুদিদির মুখে আমার শোনা। যেভাবে শোনা সেইভাবেই বলে যাচ্ছি। নিরুদিদি কেন জানি নে আমায় বড় ভালোবাসে, আমিও ওকে ভালোবাসি। বাসন্তী দিদি ও শান্তি দিদি বড় গুমুড়ে। আমার মতন খারাপ দেখতে ছোট ছেলের সঙ্গে ওরা কথা কইতে চায় না। হ্যাঁ, আমিও তাই ঘেঁষি নে ওদের কাছে। নিরুদিদি ডেকে আমায় কুলের আচার খাওয়ায়, আমসত্ব খাওয়ায়। আমি বড় 4তলা থেকে নোয়ার পেরে দিই। নোয়ার খেতে অম্ল মধুর, কিন্তু বেশি খেলে জ্বর হয়। অথচ পাকে বর্ষাকালেই, ম্যালেরিয়ার সময়, তাই ওটা লুকিয়ে লুকিয়ে খেতে হয়। যাকে প্রথম দিনই রাত্রে সন্ন্যাসী ঠাকুর মদন জ্যাঠামশাইকে বললেন, অনেক দূর থেকে আসছি শুধু তোর জন্য। সে কথা এখন বলি? কেউ নেই এখানে? আগে না। তোর বয়স কত? আগে 60। আমিও তাই শুনেছিলাম। ও, বেশি কিছু বলতে সাহস হয় না মদন জ্যাঠামশাইয়ের। ও বেলার ব্যাপারে মদন জ্যাঠা হেনচিজ একেবারে জল হয়ে গিয়েছেন। তুই রাজা হবি বলে আমায় স্বপ্ন দিয়ে পাঠিয়েছেন। কে? বাবা বৈদ্যনাথ। বাবার কৃপা। যা বলবো তাই করবি? নিশ্চয়ই। বাবার হুকুম অমান্য করব? কাউকে বলবি নে। সে কি কথা? যা, একটা পেতলের আংটি নিয়ে আয়। অষ্টধাতুর হলে হবে? হাতেই আছে। হবে? এই ধুনির আগুনে ফেলে দে। কিছুক্ষণ কেটে গেল। সন্ন্যাসীর ঠাকুর চিমটে দিয়ে ছাই সরিয়ে ছাই মাখানো আংটিটা একধারে নিয়ে এসে চিমটের আগা দিয়ে ছুঁড়ে দিলেন মদন জ্যাঠার দিকে। মদন জ্যাঠা হাতে তুলে ছাই মুছে বিস্ময়ে আটখানা হয়ে গেলেন। অষ্টধাতুর আংটিটা সোনা হয়ে গিয়েছে। সেই আংটিটাই, তাতে কোনো ভুল নেই, কিন্তু সোনা হয়ে গিয়েছে। সেই রাত্রে হরু গোয়ালার বাড়ি থেকে খাঁটি গাওয়া ঘি কেনা হলো 1 সের।
সন্ন্যাসী ঠাকুরের ভোজনের জন্য। 5 শিকে দাম নিল গরজ বুঝে। বেণীমাধব রায়কে বিশেষ আমল দেননি সন্ন্যাসী ঠাকুর। তিনি গরুর পক্ষের মতন হাত জোর করে সারাক্ষণ বসে থাকলেও তাকে না সরিয়ে কোনো কথা বলতেন না সন্ন্যাসী। মদন জ্যাঠামশাই নীরবে তার সেবা করে যাচ্ছেন, বিনিময়ে মুখ ফুটে কিচ্ছু চান না। হাজার হোক বনিদি ঘরের বড় ছেলে, কিছু নেই হাতে, থাকলে পরে খাইয়ে দাইয়ে তার কাছ থেকে কিছু আদায় করে নেবে, এ ক্ষুদ্রত্ব মদন জ্যাঠামশাইয়ের বংশের ধারা নয়। তৃতীয় দিন রাত্রে সন্ন্যাসী ঠাকুর বলল, তোর প্রতি প্রসন্ন হয়েছি। হাত জোর করে মদন জ্যাঠা বিনীত কণ্ঠে বললেন, বাবার দয়া। লোহার কিছু ঘরে আছে? দা আছে, কুড়ুল আছে, একটা মুগুরও আছে, আমি ভাঁজতাম, খাড়া আছে। আচ্ছা আচ্ছা। অল্পক্ষণ ভেবে বললেন, আচ্ছা তোর কয় মেয়ের বিবাহ বাকি? সব কজনেরই, একটিরও বিয়ে দেওয়া হয়নি। 3টি। কত টাকা দরকার? 4,000-এর কমে 3টেকে পার করতে পারবো না বাবা। বড়টিতে কিছু বেশি গেলেও যেতে পারে। সে তো দেখতে ভালো না। ওই যে দুধ নিয়ে এসেছে। ওরই কপাল সবচেয়ে ভালো হবে রে, ওই সবচেয়ে ভালো বর পাবে। বাবার দয়া? আমার দয়া নয়, তোর মেয়ের কপাল। কত টাকার দরকার বললি? 5,000। যা, দা একখানা নিয়ে আয়। বাবা, 18 টাকা করে সোনার ভরি। একখানা দা যদি সোনার হয়ে যায় তাতে 5,000 টাকা হবে না বাবা। বেশ, যা আর একটা কিছু নিয়ে আয়, তবে লোভ করবি নে, বড় মানুষ হওয়ার চেষ্টা করবি নে, ও তো ভগবান বিপন্ন হন। অবশেষে কি কি জিনিস নিয়ে গেল মদন জ্যাঠা সে রাত্রেই। সন্ন্যাসী ঠাকুর বললেন, আর একটা কাজ কর, কত সোনার গয়না আছে তোর বাড়ি? মদন জ্যাঠা ভেবে বললেন, ওই ভরি 10-12। সেগুলোও নিয়ে আয়। রাত 2টোর সময় স্ত্রী কন্যাদের উঠিয়ে তাদের গায়ের গয়না মদন জ্যাঠামশাই নিয়ে গেলেন চেয়ে চিনতে। নীরুদিদির কানের ছোট ছোট 2টো মাকড়ি ছাড়া আর কোনো সোনা ঘরে থাকলো না। রাত্রে মাকড়ি 2টো খোলা গেল না, খুলতে গেলেই কানে লাগছে, তাই সে 2টো আর নেওয়া হয়নি। সন্ন্যাসীর পায়ের কাছে সেগুলো নিয়ে রাখতেই তিনি ঈষৎ চোটে মদন জ্যাঠাকে বললেন, আমার কাছে নয়, একটা ভাঁড় নিয়ে আয় আর তাতে পুরে ধুনির মধ্যে রেখে দে। তারপর লোহার জিনিসগুলো ধুনির আগুনে রাখা গেল। কিন্তু তার আগে সন্ন্যাসী ঠাকুর বললেন, তুই এখান থেকে যা। মদন জ্যাঠা চলে যাচ্ছেন, হঠাৎ সন্ন্যাসী তাকে ডেকে বললেন, এই শোন, আজ হবে না, সব নিয়ে যা। হবে না? না, আমি আসল কাজ ভুলে গিয়েছি। একটা লতার রস মাখাতে হবে লোহার জিনিসের গায়ে। সে লতা আছে কিনা এ গায়ের বনজঙ্গলে কাল খুঁজে দেখব, যদি পাই তবে আবার কাল এসব জিনিস নিয়ে আসিস। যা, আজ সব নিয়ে যা। কি আর করা যাবে, সন্ন্যাসী ঠাকুরের মর্জি যে চরম, সেই মতো চলতে হবে, উপায় নেই। পরদিন সন্ন্যাসী ঠাকুর ধুনি ছেড়ে কোথায় চলে গেলেন। সন্ধে হয়ে গেল, তবুও আসে না। কিছু খেয়েও যায়নি। মদন জ্যাঠামশাইয়ের বাড়ি শুদ্ধ উপসী আছে সেই জন্য। অত বড় অতিথিকে না খাইয়ে ওরা খাবে কি করে? রাত 8টা। সন্ন্যাসী ঠাকুর ফিরলেন। মদন জ্যাঠা কিছু জিজ্ঞাসা করতে সাহস করলেন না, শুধু বললেন, দুধ নিয়ে আসি? না, কাজ আছে। বাড়ির কেউ অভুক্ত আছে? না না, সে কি কথা, সবাই খেয়ে নেব আমরা। আপনি অভুক্ত যেখানে, সবাই খাবে, কেবল তুই ছাড়া। রাত দুপুরের সময় সন্ন্যাসী ঠাকুর বললেন, যা, সব জিনিসপত্র আবার নিয়ে আয়, গয়না ভাড়ে করে আনবি। মদন জ্যাঠা লোহা ও সোনার জিনিসগুলো আবার নিয়ে এলেন। ছোট্ট একটা মাটির খুঁড়িতে কি একটা সবুজ রস ছিল। সন্ন্যাসী নিজের হাতে লোহার জিনিসে রস মাখালো, সোনার জিনিস ছুঁয়েও দেখল না।
ধুনির আগুনে লোহার জিনিসগুলো দিয়ে ছাই চাপা দিল। এই পর্যন্ত মদন জ্যাঠা জানেন, কারণ তারপরেই সন্ন্যাসী ঠাকুরের আদেশে তাকে সে স্থান ত্যাগ করতে হলো। কেবল মদন জ্যাঠাকে যাওয়ার সময় সন্ন্যাসী নাকি জিজ্ঞেস করেছিলেন, সোনার গয়না ভালো মনে দিয়েছিলি তো? হ্যাঁ বাবা। ঘুমোতে পারবি নিশ্চিন্ত মনে? কি যে বলেন বাবা। যা। ভোর হয়েছে, খুব ভোর, এখনো অন্ধকার আছে। মদন জ্যাঠামশাই কিন্তু ঘুমোতে পারেননি। উত্তেজনা এবং কৌতূহলে দু চোখের পাতা একই হয়নি। দোতলার ছাদ থেকে মুখ বাড়িয়ে কেবল ধুনির জায়গা দেখবার চেষ্টা করেছেন। সন্ন্যাসী আছেন নাকি নেই সেটাও ভালো করে বোঝা যাচ্ছে না। মদন জ্যাঠা নেমে এলেন, তাড়াতাড়ি গেলেন ধুনির বেলতলায়। সন্ন্যাসী নেই। তার ঘটি, চিমটে, লাউয়ের খোল কিছুই নেই। মদন জ্যাঠা অবাক হয়ে গেলেন। সরল লোক, সরল অন্তঃকরণে ভাবলেন, নদীতে চান করতে গেলেন নাকি উনি? তারপর সসংকোচে ধীরে ধীরে এগিয়ে এলেন ধুনির সামনে। না, ওই তো ভাঁড়টা আছে। ধুনির ছাইয়ে লোহার জিনিসগুলি দেখা যাচ্ছে না। অনেকক্ষণ দাঁড়িয়ে রইলেন, ধুনি ছুতে সাহস হলো না। বেলা হলো, রোদ অনেকখানি উঠে গেল, তখনও সন্ন্যাসী ঠাকুরের দেখা নেই। মদন জ্যাঠা কম্পিত হস্তে কম্পিত বক্ষে ধুনির মধ্যে হাত দিয়ে ভাঁড় উঠিয়ে নিলেন। ভাঁড়ের মধ্যে সোনার গয়নাগুলো সব ঠিক আছে। ধুনির ছাই ছড়ালেন। লোহার জিনিসগুলি সত্যিকারের সোনার জিনিস হয়ে উজ্জ্বল হয়ে উঠেছে। জিনিসগুলো সব ঠিক আছে, শুধু ধাতুর পরিবর্তন হয়ে উঠেছে। মদন জ্যাঠা সেগুলো ফেলে দিয়ে কেঁদে উঠলেন। বাবা ফাঁকি দিয়ে পালিয়ে গেল কেন? আমি সোনা চাই নে, তুমি ফিরে এসো, তোমাকে দেখতে চাই বাবা, ফিরে এসো, ও বাবা ফিরে এসো। লোক জমে গেল। আমরা পাঠশালায় গিয়ে মদন জ্যাঠামশায়ের চারপাশে মুগ্ধ, ত্রস্ত, বিস্মিত গ্রাম্য লোকের ভিড় দেখতে পেলাম। সবাই হাতে করে সোনার দা, সোনার চাবি, তালা দেখতে লাগলেন। এ দেয় ওর হাতে, তারপর আর একজনের হাতে। সন্ন্যাসীকে খুঁজতে চারিদিকে লোক ছুটল। সারাদিন খোঁজা হলো, কিন্তু কেউই সন্ধান আর আনতে পারল না। মদন জ্যাঠামশাই তখনও কাঁদছেন। শেষ হলো আজকের গল্প। কেমন হলো এবং আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না।